সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইয়েমেনে সৌদি আরব একদম ফুল ফ্লেজে অর্থাৎ পূর্ণাঙ্গ মাত্রায় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে ইয়েমেনের হুতি সমর্থিত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার মানে আমরা মনে হয় খুব বড় রকমের যুদ্ধ দেখতে যাচ্ছি সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে। এদিকে ইরাকে সৌদি আরব এবং আমেরিকা যে যৌথ হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে, সে ব্যাপারে ইরাকের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে সৌদি আরব বা আমেরিকা ইরাক সরকারকে কোনো কিছু জানায়নি, কোনো অনুমোদন নেয়নি, একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এদিকে ইরাকের যে প্রতিরোধকামী সংগঠনের উপরে তারা হামলা চালিয়েছে, তাদের পক্ষ থেকে আজ 31 জুলাই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়েছে, যার পাল্লা 1650 কিলোমিটার। তার মানে পুরো সৌদি আরব ইরাকের এই ক্ষেপণাস্ত্রের আওতায়। ইরাক থেকে সৌদি আরবে হামলার আশঙ্কা যথেষ্ট বলে মনে করা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরান আরও 2টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে, যে ট্যাঙ্কারগুলো আমেরিকার বিমান বাহিনীর সহায়তায় হরমুজ প্রণালী পার হচ্ছিল। যে পথ দিয়ে জাহাজ দুটি যাচ্ছিল সেই রুট বেসিক্যালি ইরান অনুমোদিত না। এছাড়া 4টি তেল ট্যাঙ্কার ইরানি হামলার পর ফিরে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি নাকি হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে পৃষ্ঠপোষকতা দেন। আর একটা খবরের হেডলাইন বলে আমি বিস্তারিত আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে ইউক্রেনকে আমেরিকা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দিতে চেয়েছিল, সেইটা আর দেবে না বলে খবর বের হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি তিনি এক কড়া বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই ভাষণে তিনি জানিয়েছেন যে সৌদি আরব সম্ভবত ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে যাচ্ছে, এবং এই অভিযানটা স্থল, আকাশ এবং সমুদ্র 3 পথেই হতে পারে। এবং এই 3 পথে অভিযান চালাতে গেলে সৌদি আরবের যে বিপুল পরিমাণের সেনা এবং সামরিক শক্তি দরকার, সেইগুলো জোগাড় করার জন্য সৌদি আরব এরই মধ্যে তৎপরতা শুরু করেছে। এবং ইয়েমেনের পূর্বাঞ্চলে অর্থাৎ হুতি নিয়ন্ত্রিত এলাকার বাইরে যে সমস্ত সৌদি সেনা মোতায়েন ছিল, তাদেরকে সৌদি আরব ইয়েমেন সীমান্ত যেটা পশ্চিম দিকে, ওদিকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং এরই মধ্যে আমরা তো খবর পেয়েছি যে 15 জাতির সমন্বয়ে একটা আন্তর্জাতিক জোট গড়ে তোলার চেষ্টা করছে, যে জোট লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করবে এবং উন্মুক্ত করবে। তার মানে সেখানেও একটা বড় সংঘাতের আশঙ্কা আছে। আমি এখানে একটু উল্লেখ করি, 2015 সালে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, তার মূল কারণ ছিল কয়েকটা। একটা বড় কারণ এই বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া, 1। 2 হচ্ছে যে তখন ইয়েমেনের এই হুতিদেরকে শিয়া সম্প্রদায় বলে এই দ্বন্দ্বটাকে শিয়া সুন্নি দ্বন্দ্ব হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বিশেষ করে পশ্চিমা দুনিয়া, আমেরিকা। এর পেছনে সবচেয়ে বড় যে কারণ ছিল সেটা হচ্ছে এই যে হুতি আনসারুল্লাহ আন্দোলন, যেটা এই হুতি আনসারুল্লাহ আন্দোলন বেসিক্যালি ইরান সমর্থিত। এদের প্রতি ইরানের সমর্থন আছে। কারণ হচ্ছে যে এই সংগঠনটা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে খুব শক্তভাবে দাঁড়িয়েছে অনেক আগের থেকেই, যার কারণে এদের প্রতি ইরানের সমর্থন ছিল। যেমন ফিলিস্তিন বা ইরাক বা লেবাননের যে সমস্ত সংগঠন আছে যাদেরকে ইরান সমর্থন দেয়, একইভাবে ইয়েমেনের এই সংগঠনটাকে ইরান সমর্থন দিত। এই যে ইরান সমর্থন দেয়, অতএব আলটিমেটলি তারা আমেরিকা, সৌদি আরব সবার, ইসরায়েল সবার শত্রু ছিল। এই শত্রু থাকার কারণে 2015 সালে মূলত তারা ইয়েমেনের বিরুদ্ধে অভিযান চালায় এবং এক্ষেত্রে সৌদি আরবকে সামনে রাখে।
যাতে শিয়া সুন্নির দ্বন্দ্বটা জায়েজ করানো যায়, দেখানো যায় যে সত্যিকার অর্থেই শিয়া এবং সুন্নিদের মধ্যে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যে। কিন্তু মূল বিষয়টা ছিল এই বাব আল মানদের প্রণালী এবং লোহিত সাগরের নিয়ন্ত্রণ যাতে সৌদি আরব, ইসরায়েল, আমেরিকা এদের হাতে থাকে। কিন্তু বাস্তব কথা হচ্ছে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত 6 বছর 7 বছর যুদ্ধ করেও ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার বা সামরিক বাহিনী তাদেরকে পরাজিত করতে পারেনি। এবং এই হুতি গেরিলাদের অনেকেই সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, তারা সৌদি আরবের বিরুদ্ধে বড় বড় অভিযান পরিচালনা করেছে। আজকে যখন ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব বড় রকমের অভিযান পরিচালনা করবে বলে প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া যাচ্ছে, তখন ইয়েমেনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবের বিরুদ্ধে অন্তত 10 লাখ ইয়েমেনি, সশস্ত্র ইয়েমেনি লড়াই করবে। তারা সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে যদি এ ধরনের সংঘাত হয় তাহলে এ কথা একেবারে নিশ্চিতভাবে বলা যায়, একদম জোর দিয়ে বলা যাচ্ছে যে ভয়াবহ রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে সৌদি ইয়েমেন এই সংঘর্ষে এবং মধ্যপ্রাচ্যে। এবং আমি জানি না আসলে দিন দিন পরিস্থিতি কোথায় যাচ্ছে। এতদিন কিন্তু যুদ্ধের পরিস্থিতি একরকমের ছিল। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকা যখন যুদ্ধ হয়েছে তখন কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এই সমস্ত দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি। এখন যুদ্ধের আপাতত দৃষ্টিতে যখন তীব্রতা কমে এসেছে বলে আমরা ধরতে পারি, অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করে নেবে কিনা বা কোনো কোনো জায়গা থেকে সেনা প্রত্যাহার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এইরকম একটা সময় সৌদি আরব ইরাকে হামলা চালালো এবং ইয়েমেনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে ব্যাপারটা কি আমেরিকা সৌদি আরবকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে দিয়ে আস্তে আস্তে সে এখান থেকে সরে পড়তে চায় কিনা, নাকি সৌদি আরবকে জড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর একটা দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিতে চাই? আসলে কোন পলিটিক্স, কোন পলিসি যে কাজ করছে বলা মুশকিল, বোঝা মুশকিল। যে সময় ধারণা করা হচ্ছিল বা আলাপ আলোচনা চলছিল যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার, ইরান এরা মিলে একটা আঞ্চলিক জোট গঠন করতে পারে, ইরান যদি নাও থাকে তাহলে এই দেশগুলো একটা আঞ্চলিক জোট গঠন করতে পারে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই জোটটা বিরাট কার্যকরী ভূমিকা পালন করবে। সেই জায়গায় সৌদি আরব এখন এমন একটা জোট গঠন করতে যাচ্ছে বলে আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমে খবর বের হচ্ছে, আমাদের দেশীয় গণমাধ্যমে খবর বের হয়েছে যে জোট ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা যদি হয় তাহলে একেবারে মুসলিম বিশ্ব, মিডল ইস্ট, মুসলিম মিল্লাত একেবারে ধ্বংস হয়ে যাবে, মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হবে। এবং এটাই তো চেয়েছিল পশ্চিমা কিছু দেশ। এগুলো কেন বুঝতে পারছে না মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, আমি ঠিক পরিষ্কার না। যাই হোক, আমরা আর একটা প্রসঙ্গে আলাপ করি। এই মধ্যপ্রাচ্যের আলোচনায় যখন হচ্ছে তখন বলি যে ইরাকের প্রতিরোধকামী সংগঠন হাসতাস সাবি, যেটা পপুলার মোবিলাইজেশন ইউনিট, তাদের পক্ষ থেকে আজকে একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে এবং উন্মোচন করা হয়েছে, যে ক্ষেপণাস্ত্রের পাল্লা 1650 কিলোমিটার। এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 1650 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। তার মানে পুরো সৌদি আরব সম্ভবত এই ক্ষেপণাস্ত্রের আওতায়। সেক্ষেত্রে খুব সম্প্রতি সৌদি আরব এবং আমেরিকা ইরাকের উপরে যে হামলা চালিয়েছে, সেই হামলার জবাব সম্ভবত ইরাকের প্রতিরোধকামী সংগঠন দিতে যাচ্ছে সৌদি আরবকে। আর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো তো ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে আছেই। আজকেও আমি দুপুরে ভিডিওতে বলেছিলাম যে কুয়েতে হামলা চালিয়েছে, পরবর্তীতে জানা গেল যে বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান। এদিকে আজকে ইরান যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, এর বাইরেও হরমুজ প্রণালীতে কিছু ঘটনা আছে। আমেরিকার সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনী, তাদের বিমান শক্তি দিয়ে, বিমানের ছত্রছায়ায় অর্থাৎ বিমান নিরাপত্তা দিয়ে 2টি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার করে নিয়ে যাচ্ছিল। মূলত এই 2টি জাহাজ ওই ওমান উপকূল দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যেটা ইরান থেকে দূরে। আর ইরান দেখিয়ে দিয়েছে যে জাহাজ চলাচল যা করবে, তাদের যে নির্দেশিত পথ, তারা যে দেখিয়ে দিয়েছে যে এই রুটে যাবে, এই রুটে যাবে, সেই রুটে যায়নি। তার মানে আমেরিকা তাদের শক্তি প্রয়োগ করে জাহাজ 2টি নিয়ে যাচ্ছিল। কিন্তু ইরান 2টো জাহাজে হামলা চালিয়েছে। হামলা চালালে ওখানেই
অচল হয়ে বা দাঁড়িয়ে আছে জাহাজ দুটো। আর 4টি জাহাজ তার পেছনে ছিল, সেই 4টি জাহাজ, ওই 4টি জাহাজ ফিরে গেছে। তার মানে আমেরিকা আজকেও অর্থাৎ 31 জুলাই জাহাজ, তেলবাহী জাহাজ পার করতে পারলো না হরমুজ প্রণালী। শুধু তাই না দর্শক, আমি আপনাদেরকে আর একটা কথা বলি। হরমুজ প্রণালী সেই 40 দিনের যুদ্ধের সময় যখন থেকে আটকে দিয়েছে ইরান, অর্থাৎ মার্কিন বাহিনীর এখানে প্রবেশ নিষেধ, এরপর থেকে একদিনের জন্য আমেরিকার সেনারা হরমুজ প্রণালীর ধারে কাছেই যায়নি। যখনই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে তাদের কোনো যুদ্ধজাহাজ, তখনই ওয়ার্নিং দিয়েছে, মেসেজ পাঠিয়েছে, সিগন্যাল পাঠিয়েছে, অথবা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়ে তাড়িয়ে দিয়েছে। ভয় দেখিয়েছে ইরান, তারা চলে গেছে। তো হরমুজ প্রণালী অ্যাকচুয়ালি আমেরিকা যে খুলতে পারলো না, এটা পরিষ্কার। এদিকে মিডল ইস্ট ইরান কেন্দ্রিক আরেকটা খবর আছে আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে তার মন্ত্রী সভার সব সদস্যের সঙ্গে বৈঠকে বসেছেন। এই কিছুক্ষণ আগের খবর। এই ক্যাম্প ডেভিডে সাধারণত বড় কোনো সিদ্ধান্ত হতে গেলে মার্কিন প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। আজকেও কিন্তু তাই। আজকে কিন্তু সপ্তাহের প্রায় শেষ দিন, আর একদিন আছে আমেরিকায়, শুক্রবার। আজকে বৃহস্পতিবার, একদিন পরে শুক্রবার, শনি রবি 2 দিন কিন্তু আমেরিকায় বন্ধ। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আমেরিকা সফর করেছেন এবং ধারণা করা হচ্ছে তার এই সফরের পর আমেরিকা ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে পারে। তো এই যে আজকের যে ক্যাম্প ডেভিডের বৈঠক, এই বৈঠকের পর মনে করা হচ্ছে কয়েকটা কারণ হতে পারে। একটা হতে পারে ইরানের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, হামলা চালাতে পারে, এটা একটা। আরেকটা হতে পারে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করার ব্যাপারেও আলোচনা হতে পারে। কোনটা আমরা শিওর না, কারণ মধ্যপ্রাচ্যে আসলে আমেরিকার জন্য অনেক বেশি ব্যয়বহুল যুদ্ধ হয়ে যাচ্ছে। এই যুদ্ধ টানা খুব কঠিন ব্যাপার। এবং এই যে এই জুলাই মাসের প্রথম দিক থেকে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, চলছে, এই যুদ্ধে কিন্তু বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে। অনেক বিমান, অনেক হেলিকপ্টার, অনেক ড্রোন ধ্বংস হয়েছে, ঘাঁটিগুলো তছনছ হয়েছে এবং এই সময় অনেকগুলো সেনাও মারা গেছে। শুধু সেনা মারা না, অনেক সেনা আহত হয়েছে। আজকেই দেখলাম যে তাদের 3-4 দিন আগে যে সেনা আহত হওয়ার কথা ছিল যে 624, সেই জায়গায় আজকে দেখলাম যে তারা আপডেট করেছে 653 জন মার্কিন সেনা আহত হয়েছে। তার মানে এই কয়েকদিনে আরো অনেক সেনা আহত হয়েছে। তো এই যে আহত হওয়ার ঘটনা, তাহলে নিহত কি 2-1 জন মোটেই হচ্ছে না। ইরান কিন্তু বলেছে গতকালকে যে তারা গতকাল জর্দানের যে আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সেখানে 3টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক অফিসার এবং টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স পার্সোনাল হতাহত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আমেরিকা হয়তো মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারও করতে পারে, সেই সিদ্ধান্ত হতে পারে ক্যাম্প ডেভিডে। আবার ইরানের বিরুদ্ধে হামলার ব্যাপারেও আলোচনা হতে পারে। আবার এপাশে সৌদি আরব যে ইরাকের সাথে এবং ইয়েমেনের সাথে ফ্রন্ট খুলল যুদ্ধের, এই বিষয়টা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে প্রথম এবং দ্বিতীয়টা, এই দুটোর যে কোনো একটা বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সবই দেখতে পারবো, অপেক্ষায় থাকি। সুপ্রিয় দর্শক, আমরা এপাশে আরেকটু কথা বলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভবত খবরটি দেখলাম যে কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে বা পর্যালোচনা করে দেখছে ট্রাম্প প্রশাসন। তার মানে আজকে যে ক্যাম্প ডেভিডের যে আলোচনা হচ্ছে আর এই কুয়েতের ব্যাপারটা অনেকটা মিলে যায় আমার দ্বিতীয় যে ধারণা, সেই ধারণার সাথে। দেখা যাক আসলে কি হয়। আমি প্রথমে শিরোনামের সময় বলেছিলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে নিউ ইয়র্কের যে মেয়র জোহরান মামদানি, তিনি নাকি ইরান, হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন করেন, পৃষ্ঠপোষকতা দেন। এই কথা কেন বলছেন? এর কয়েকদিন আগে মেয়র জোহরান মামদানি বলেছিলেন যে নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে আমি তাকে গ্রেপ্তার করব। যদিও পরে মামদানি বলেছেন যে নিউ ইয়র্ক স্টেটের বা আমার মেয়র হিসেবে আসলে আমার সেই ক্ষমতা নেই, কারণ আমেরিকা আইসিসির সদস্য না, সেই কারণে ওই আইন আমেরিকার জন্য প্রযোজ্য না। তো ওই আইন প্রযোজ্য না হলেও
নেতানিয়াহুর সাথে যে জোহরান মামদানির একটা বিরাট মানসিক দ্বন্দ্ব এবং দূরত্ব তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই প্রসঙ্গে আজকে নেতানিয়াহু বলেছেন, আমি যদি কোনো দেশ সফরে যাই আর সেখানে যদি কোনো সরকার আটকের চেষ্টা করে, তাহলে আমাদের দেশের সেনারাই সেটা কাউন্টার দেওয়ার জন্য বা সেটা নস্যাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট। ধরুন কথার কথা, ফ্রান্সে গেল, ফ্রান্সের সেনাবাহিনী যদি নেতানিয়াহুকে আটক করার ব্যবস্থা করে বা পুলিশ, তো তাদেরকে কাউন্টার দেবে ইসরায়েলি সেনাবাহিনী। নেতানিয়াহুর বক্তব্য এটা। তাইলে অনেক বেশি শক্তি প্রকাশের বা শক্তির অহংকার দেখানো হলো, এমন কি? আপনাদের মতামত জানাতে পারেন এ ব্যাপারে। আমি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে, অনেক আগে থেকেই ইউক্রেন আমেরিকার কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে। তাকে সম্ভবত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছেও, কিন্তু সেগুলো খুব একটা কার্যকর হতে পারছে না। রাশিয়ার হাতে ওরেশনিক থেকে শুরু করে অনেকগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পেট্রিয়টে ঠেকাতে পারবে না। তারপরেও এই যে কয়েকদিন আগে তুরস্কে যে নেটো জোটের সম্মেলন হলো, সেই সম্মেলনের সময় একদম প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আমরা ইউক্রেনকে এই পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য লাইসেন্স দেব। এই লাইসেন্স পেলে ইউক্রেনের পক্ষে আর এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাড়ানো কোনো ঝামেলা হবে না, কারো কাছ থেকে আর চাওয়া লাগবে না। তো আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনকে এই লাইসেন্স দেবেন না। তিনি প্রকাশ্যে কয়েকদিন আগে বলে গেলেন দেবেন, আর আজকে বলছেন দেবেন না। এই জায়গা থেকে আরেকবার একটা কথা পরিষ্কার হয়ে প্রমাণিত হয়, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কাউকে কথা দিলে সেই কথা যে রাখবেন তার নিশ্চয়তা থাকে না। সুপ্রিয় দর্শক, আমি যে বক্তব্য দিলাম ট্রাম্পের এই ব্যাপারে, আমার এই বক্তব্যের সাথে কি আপনাদের কোনো দ্বিমত আছে? নাকি ট্রাম্প আসলেই বারবার ওয়াদা খেলাপ করেন, চুক্তি ভঙ্গ করেন এবং এই রেকর্ড যথেষ্টই আছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্রান্স এবং ব্রিটেন আমেরিকাকে একটি বড় ধাক্কা দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আনতে, সেটির উপর দখল নিতে এবং এটিকে মুক্ত করতে শুরু থেকেই আমেরিকা বিভিন্ন দেশের কাছে এবং ন্যাটোর কাছে বলছিল যে আপনারা আপনাদের নৌবাহিনী পাঠান। যখন বিভিন্ন দেশের নৌবাহিনী একত্র হবে, তখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী আমাদের হবে এবং তারপর আমরা শক্তির জোরে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী কেড়ে নেব। দীর্ঘ সময় পর আমেরিকা আবারও ফ্রান্স ও ব্রিটেনকে বলল যে হরমুজ প্রণালীর জন্য আপনারা আপনাদের বাহিনী পাঠান, আপনাদের নৌবাহিনী পাঠান। আমাদের নৌবাহিনী, ফ্রান্সের নৌবাহিনী, ব্রিটেনের নৌবাহিনী এবং অন্যান্য দেশের নৌবাহিনী মিলে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে অভিযান চালাবে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী এসেছেন, তাই ট্রাম্পের আশা ছিল যে ব্রিটেন রাজি হয়ে যাবে। কিন্তু ব্রিটেনও কোনোভাবেই যুদ্ধে নেই এবং ইরানের বিরুদ্ধে আমরা আমাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে পাঠাবো না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্প একটি বড় ধাক্কা খেয়েছেন। আমার বন্ধুরা, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য 400-রও বেশি রকেট বা ডিফেন্স সিস্টেম দিতে চলেছে। এটি কোন পথে দেওয়া হবে? চীন পাকিস্তান হয়ে এই অস্ত্রগুলো ইরানে পাঠাবে। যখন এই খবরটি সামনে এলো, তখন চীন ও পাকিস্তান অস্বীকার করে বলল যে খবরটি মিথ্যা। তবে বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে যে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করবে। সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করলেন যে চীন ইরানকে রকেট লঞ্চার দিতে চলেছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী? তখন ট্রাম্প বলল, এটি খুবই চমকে দেওয়ার মতো ব্যাপার, কারণ শি জিনপিং আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে তিনি ইরানকে কোনো অস্ত্র দেবেন না। সম্মানিত শ্রোতা, ইসরায়েল গতকাল একটি বড় খবর প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে আমেরিকার ফাইটার জেটগুলো ইসরায়েল থেকে উড়ছে এবং ইরানে হামলা চালাচ্ছে। এরপর আমেরিকার মিডল ইস্ট ফোর্সের কমান্ডার তথা সেন্টকমের কমান্ডার খেপে যান এবং বলেন যে আপনারা নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে আনছেন, আপনারা নিজেরা নিজেদের লোকেশন বলে দিচ্ছেন। ইরানে হামলা করার জন্য আমরা আপনাদের যে ঘাঁটিগুলো ব্যবহার করছি সেগুলোর কথা আপনারা নিজেরাই ফাঁস করে দিচ্ছেন। এর ফলে এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়ছে। এরপর সেন্টকম খেপে গেলে ইসরায়েলি বাহিনীর প্রধান বা আইডিএফ এর কমান্ডার আমেরিকার কাছে ক্ষমা চান। ওদিকে ওয়াশিংটনে নেতানিয়াহু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্বাভাবিকভাবেই সবাই জানেন যে ইরানের বিরুদ্ধে এসব প্রস্তুতি চলছে। নেতানিয়াহু আবারও নিশ্চিত করেছেন যে মুজতবা খামেনি নিশ্চিতভাবেই বেঁচে আছেন এবং সুস্থ আছেন। ইরানের কাছে 15,000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরান তাদের ইউরেনিয়াম পাহাড়ের ভেতরে লুকিয়ে রেখেছে। এরপর নেতানিয়াহু একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, এখন পর্যন্ত আমি যতবার আমেরিকা এসেছি তার মধ্যে এটি আমার সবচেয়ে সেরা সফর ছিল। প্রতিটি বিষয়ে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আমি ডোনাল্ড ট্রাম্পের সরকারের উপর সম্পূর্ণ সন্তুষ্ট।
বন্ধুরা, ইরান নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে সেন্টকম এ দাবি অস্বীকার করেছে। আমেরিকার সেন্টকম জানিয়েছে যে তারা 1000 যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালী পার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। তাহলে কিভাবে প্রণালীটি ইরানের হাতে রয়েছে? আচ্ছা, সেন্টকম যদি ঠিকই বলে থাকে, তবে হরমুজ প্রণালীকে মুক্ত করার জন্য আমেরিকা কেন এত নৌবাহিনী একত্রিত করছে? এই লোকগুলোর নিজেদের কথার মধ্যেই কোনো মিল নেই, আর ঠিক এ কারণে বিশ্ব তাদের কথাই ভরসা করে না। ইরান নিজে নিশ্চিত করেছে যে তারা 3টি জাহাজের উপর সতর্কতামূলক গুলি চালিয়েছে, কারণ জাহাজগুলো নির্ধারিত পথ দিয়ে না গিয়ে অন্য পথ দিয়ে যাচ্ছিল। আমাদের বলে দেয়া পথ দিয়ে না যাওয়ার কারণে সেগুলো শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। এদিকে ইরানের উপর আমেরিকার হামলা এখন আর কোনো কাজে আসছে না, তাই গতকালের মতো আজও আমেরিকা ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না। এতদিন যারা বলতেন যে ইরানের মানুষ রাস্তায় যে বিক্ষোভ করছে তা স্বাধীনতার জন্য করছে, আজ তাদের সেই সত্যিটা সামনে চলে এসেছে। এই যে রেজা পাহলভি, যিনি ইরানের প্রেসিডেন্ট হতে চান, তিনি এক ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন এবং কথা দিয়েছেন যে তেহরানের সরকার পতন ঘটার পর যখন তারা ক্ষমতা দখল করবেন, তখন তিনি তেহরানে ইসরায়েলের দূতাবাস খুলে দেবেন। আর ঠিক এই কারণেই আজ দেখুন, কোনো ইরানি নাগরিকই রেজা পাহলভিকে ভালোবাসে না। রেজা পাহলভি নিজেই একজন লম্পট, তার বাপেও লম্পট ছিল। এখন তার দেশের উপর দখল চায়, সেখানকার সিংহাসন চায়, আর তাই সে অন্যান্য দেশের সঙ্গে মিলে এই নোংরা খেলা খেলছে। অন্য দেশগুলোরও এমন একজন মানুষ প্রয়োজন যে আমেরিকা ও ইসরায়েলের ইশারায় নাচবে, আর সেই ব্যক্তিটি হলো এই রেজা পাহলভি, আর কেউ নয়। ডোনাল্ড ট্রাম্পের আসল দুর্বলতা আমেরিকার এক কর্মকর্তা নিজেই ফাঁস করে দিয়েছেন, এবং তা এখন পুরোপুরি প্রকাশিত। এই প্রকাশিত রিপোর্টটি কি তা একটু বুঝে দেখুন। গত সপ্তাহে বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প নাকি নিজেরই মিত্রদের উপর এবং নিজ কর্মকর্তাদের উপর খারাপভাবে ক্ষেপে গেছেন। কেন? কারণ তিনি জানতে চাইছিলেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতা কেন হচ্ছে না, কেন ইরানের সঙ্গে এই যুদ্ধের অবসান ঘটছে না। রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, যাতে আমেরিকার আর্থিক ও অন্যান্য ক্ষতি অবিলম্বে বন্ধ হয়। তিনি একটি চুক্তি করতে চাইছিলেন, কিন্তু ইরান কথা বলছে না। আর ঠিক এ কারণেই গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প তার নিজের লোকদের উপর দারুণভাবে চটেছিলেন। এটি আমেরিকার খোদ ডোনাল্ড ট্রাম্পের সহযোগীর বক্তব্য। এখন আপনারাই বিচার করুন যে চুক্তি করার জন্য ইরান ছটফট করছে নাকি আমেরিকা ছটফট করছে। আপনাদের শুনে অবাক লাগবে যে আমেরিকায় একটি জনমত জরিপ চালানো হয়েছে, যেখানে দেখা গেছে আমেরিকার অর্ধেক মানুষ চায় যে নেতানিয়াহু যখন আমেরিকায় আসবেন তখন যেন তাকে গ্রেফতার করা হয়। এমনকি নেতানিয়াহু আমেরিকায় যে হোটেলে উঠেছিলেন তার বাইরেও সাধারণ মানুষ গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। This way, this way, this way. You're committing genocide! You're committing genocide! ওদিকে জাপানের একটি জাহাজ ইরানের সঙ্গে যোগাযোগ করে, কথাবার্তার পর তারা অনুমতি চায়, এবং ইরান অনুমতি দেওয়ার পরেই কেবল ওই জাপানি জাহাজটি হরমুজ প্রণালী পার হতে পেরেছে। বন্ধুরা, ভেনেজুয়েলার বিষয়টিকে হালকাভাবে নেবেন না। ভেনেজুয়েলা এমন একটি কাণ্ড ঘটিয়ে বসেছে যে তাদের আসল চেহারা সবার সামনে চলে এসেছে। আপনারা তো জানেনই কিভাবে গভীর রাতে সন্ত্রাসী কায়দায় গুন্ডাদের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আমেরিকা অপহরণ করেছিল। বিশ্বের সব দেশ এর তীব্র নিন্দা জানিয়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট সেখানকার উপরাষ্ট্রপতির সঙ্গে হাত মিলিয়ে তাকে দেশের রাষ্ট্রপতি বানিয়ে দেন। এখন সেই পুতুল সরকার বা হিজড়া সরকার, যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, তিনি সেখানকার রাষ্ট্রপতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন, আমরা ভেনেজুয়েলা নই যে আমেরিকা আমাদের দেশে ঢুকে আমাদের রাষ্ট্রপতিকে অপহরণ করে নিয়ে যাবে, আর আমরা ভেনেজুয়েলার মতো চুপ করে বসে থাকব। ভেনেজুয়েলার নতুন সে পুতুল রাষ্ট্রপতি এতে ভীষণ ক্ষেপে গেছেন যে, ভাই, আপনারা আমাদের নাম নিলেন কেন? কিভাবে আমাদের অপমান করছেন? সে তো আমেরিকার ইশারায় নাচে, আর এজন্য তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এই হলো ভেনেজুয়েলার বর্তমান অবস্থা। অর্থাৎ নিজের দেশের রাষ্ট্রপতি অপহরণ হওয়ার পরও যদি অন্য কোনো দেশ বলে যে হ্যাঁ, এদের দেশের রাষ্ট্রপতিকে অপহরণ করা হয়েছে, তবে তারা সেই দেশের উপরেই ক্ষেপে যাচ্ছে। ভেনেজুয়েলার মানুষের যে কি হয়েছে তা খোদাই ভালো জানেন। ইসরায়েল আবারও তাদের প্রোপাগান্ডা শুরু করেছে। তারা একটি মানচিত্র প্রকাশ করে বলেছেন যে এটি হলো পিকক্স মাউন্টেনের লোকেশন, যা ইরানের পাহাড়ের ভেতরে অবস্থিত, এবং সেখানে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্টের কাজ আবার শুরু করে দিয়েছে। ওদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের অনুমতি ছাড়া হরমুজে কেউ একটি পাখিও মারতে পারবে না। মোসাদেরও তো অবস্থা খারাপ। মোসাদ তাদের কর্মকর্তাদের বলেছে যে নিজেদের ডেইলি রুটিন বদলে ফেলো, যে রাস্তা দিয়ে যাতায়াত করো সেই রাস্তা পরিবর্তন করে ফেলো, তোমাদের কাজের শিডিউল ও সমস্ত স্টাইল বদলে ফেলো, কারণ ইরান তোমাদের উপর কড়া নজর রাখছে। ইরানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো দেশের ভেতরের কিছু গাদ্দার বা বিশ্বাসঘাতক, যারা কেবল টাকার জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।
ইরান দেশের অভ্যন্তরে একটি বিশেষ অপারেশন চালিয়ে শত শত মানুষকে গ্রেফতার করেছে, যাদের সঙ্গে বিদেশি শক্তি তথা আমেরিকা ও ইসরায়েলের লোকজনের যোগাযোগ ছিল। এর পাশাপাশি ইরান, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মোট 140টি মামলা দায়ের করেছে। এদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা তাদের একজন সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে, যিনি বর্তমানে সেনাবাহিনীতে ছিলেন এবং ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করতেন। ইসরায়েলি কর্মকর্তারা আবার নিশ্চিত করেছেন যে তারা ইরানের উপর একটি বড় হামলা চালাবেন, কেবল ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা রয়েছে। ওদিকে গালফ কোঅপারেশন কাউন্সিলের নৌবাহিনী বা যৌথ বাহিনী বাহারেনে একসঙ্গে মিলে সামরিক মহড়া চালাতে চলেছে। কুয়েতের সঙ্গে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা গেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং এই বৈঠকটি পাকিস্তানেই অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত সুধী, নেতানিয়াহু যে আমেরিকাকে চালায় এটি হলো এক নির্মম বাস্তব সত্য। ইরান এই বিষয়টিকে কেন্দ্র করে একটি মিম শেয়ার করেছে, ওয়েলকাম ব্যাক স্যার, উড ইউ লাইক দ্য ইউজুয়াল আনলিমিটেড ফান্ডিং? অর্থাৎ স্যার, আপনাকে স্বাগতম, আপনি কি বরাবরের মতো আমাদের কাছ থেকে সীমাহীন তহবিল বা ফান্ডিং নিতে চান? আমেরিকার সাধারণ মানুষও এটাই বিশ্বাস করে যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর ইশারায় নাচেন। আমেরিকার পতন এখন আর খুব দূরে নয়, বরং তা খুব কাছাকাছি চলে এসেছে। আসল কথা হলো আমেরিকার সাধারণ মানুষ এখন নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন ইসরায়েলের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। তারা টাকা খরচ করে দেখেছে, কন্টেন্ট ক্রিয়েটর ও লেখকদের পেছনে টাকা ঢেলে তাদের দিয়ে আর্টিকেল লিখিয়েও দেখেছে, সবকিছু কিনে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমেরিকার জনতা কি ভারতের মতো নাকি? তারা শিক্ষিত মানুষ, সেখানে তো আর অন্ধভক্ত চলে না। সেখানকার মানুষ এখন ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার সিআইএ একটি চুক্তিতে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল চেষ্টা করছে মোসাদের সঙ্গে সিআইএর এমন একটি চুক্তি হোক যাতে সিআইএ কোনো গোপন তথ্যই মোসাদের কাছ থেকে লুকাতে না পারে। প্রযুক্তি সবসময় নিজেদের দেশের নিজস্ব হওয়া উচিত, নইলে কি হয় তা একবার দেখুন। ইরানের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল তাসনিম নিউজ এজেন্সিকে আমেরিকার টুইটার ব্যান করে দিয়েছে। আপনারা তো জানেনই, টেলিগ্রাম রাশিয়ার তৈরি হলেও সেটিকে একে একে ব্যান করা হচ্ছে। যেসব ইরানি গ্রুপ, ইরানি মিডিয়া এবং প্ল্যাটফর্মগুলো সত্য খবর প্রকাশ করে, আমেরিকা ও ইসরায়েল তাদের সুপরিকল্পিতভাবে ব্যান করাচ্ছে। এদিকে সৌদি আরবও কিছুটা পিছু হটেছে। জোশের চোটে তারা আমেরিকার কাছে যায় এবং ইসরায়েলকে খুশি করার জন্য এমন কিছু কাজ করে বসে, যার জন্য পরে তাদের কাঁদতে হয়। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সৌদি আরব সরকার আমেরিকার কাছে আবেদন জানিয়েছে যে তারা চায় ইরানের সঙ্গে তাদের দ্বন্দ্বের অবসান ঘটুক, ইরানের সঙ্গে যাতে উত্তেজনা কমে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক হয়। সৌদি আরব আরও বলেছে, ইরাকের যোদ্ধারা তাদের উপর হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করেছিল, যে কারণে তাদের বাধ্য হয়ে আক্রমণ চালাতে হয়েছে। নতুবা তারা কোনো অবস্থাতেই যুদ্ধ বাড়াতে চায় না। আসল কথা হলো, এই যুদ্ধ কেবল নেতানিয়াহুই বাড়িয়ে চলেছেন। অন্তত কিছু তো সত্য কথা বলেছে সৌদি আরব, নইলে এই সৌদি সরকার তো পারতপক্ষে কোনো সঠিক কথা বলে না। অন্যদিকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য যে ইসরায়েল এক বড় হুমকি, সে ইসরায়েল লেবাননের উপর আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। এখন ইতালিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগেও একবার বৈঠক হয়ে যুদ্ধবিরতির বিষয়ে কথা হয়েছিল, কিন্তু আমেরিকা ও ইসরায়েল সে যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও হামলা চালিয়েছে। এখন তাদের এ চরম হারামিপনার শেষ সীমাটা একবার দেখুন, যেখানে আবার নতুন করে লেবানন ও ইসরায়েলের সে বৈঠক হতে যাচ্ছে। আর ইসরায়েলের দাবি হলো, আমরা লেবানন থেকে সরব না এবং যখনই আমাদের ইচ্ছে হবে আমরা লেবাননে হামলা চালাবো। বলুন তো, এটা আবার কেমন চুক্তি? এটাকে কি কোনো ডিল বলে? এটা তো সোজা কথায় অন্যের সামনে মাথা নিচু করে দেওয়া। আপনাদের দেশ কোথায় নিরাপদ, কোথায় সুরক্ষিত? আমেরিকা আসলে কেমন ডিল করাচ্ছে? ইসরায়েল পরিষ্কার বলে দিচ্ছে যে যখনই তাদের ইচ্ছা হবে তারা লেবাননের উপর আক্রমণ করবে। এখন আপনারা একটু ভেবে দেখুন, লেবাননের সরকার সঠিক নাকি লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ সঠিক? এটাই হলো আসল প্রশ্ন। এমনকি ইসরায়েলি সেনাবাহিনী ও আইডিএফ এর কমান্ডাররা পর্যন্ত বলেছেন যে প্রয়োজন পড়লে তারা লেবাননের আরও ভেতরে ঢুকে পড়তে প্রস্তুত। ওদিকে আমেরিকা ইসরায়েলকে এই বলে আশ্বস্ত করেছে যে আপনারা যা খুশি করুন, আমাদের উপর ভরসা রাখুন, সৌদি আরব আপনাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য হবে। কাতারকে দেখেছেন, আরব দেশগুলোকে দেখেছেন, এরা সবসময় ইহুদিদের পা চেটে চলে। এবার আপনারা সিএনএনের এই রিপোর্টটি দেখুন। ইসরায়েল সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেছেন যে কাতার হলো একটি সন্ত্রাসী রাষ্ট্র। একটু ভেবে দেখুন, কাতার সারা জীবন ইহুদিদের তোষামত করার পরও বদলে কি পেল? শেষ পর্যন্ত তাদের গায়ে সন্ত্রাসীর তকমা সেটে দেওয়া হলো। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেছেন যে তারা যে কোনো মূল্যে সৌদি আরবের সঙ্গে চুক্তি করবেই। তবে আমেরিকা তুরস্ককে F-35 ফাইটার জেট দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে তারা, কারণ তারা কোনোভাবেই চায় না যে এই ধরনের অত্যাধুনিক ফাইটার জেট তাদের কোনো শত্রুর হাতে যাক। এটা তাদের নিরাপত্তার জন্যই বড় হুমকি। এদিকে শয়তান তো আর শয়তানি কোনোদিনই ছাড়ে না। দৃশ্য আপনাদের সামনে রয়েছে।
ইসরায়েল গাজার উপর আবারও বড় ধরনের হামলা শুরু করেছে এবং ধারাবাহিকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। যখন তারা কোথাও কোনো যুদ্ধে জিততে পারে না, তখন নিরপরাধ ও নিরস্ত্র মানুষের উপর এভাবেই সন্ত্রাসী হামলা চালায়। আপনাদের জানিয়ে রাখি, একটি ইসরায়েলি কোম্পানি টিকটক কিনে নিয়েছে। ভারতে তো টিকটক নিষিদ্ধ, তবে বিশ্বের বাকি দেশগুলোতে এটা দিব্যি চলছে। এখন টিকটকের জন্য একটা বিশেষ টাস্ক ফোর্স তৈরি করতে চলেছে ইসরায়েল। এই গ্রুপটি টিকটকে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া যে কোনো কন্টেন্ট বা বিষয়বস্তু মুছে ফেলবে এবং ইসরায়েলের পক্ষে সাফাই গেয়ে বা তাদের সমর্থনে ভিডিও তৈরি করবে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 2 জন ফিলিস্তিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘ নিজেই এটা নিশ্চিত করেছে এবং আল জাজিরা এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে। জাতিসংঘ আরও নিশ্চিত করেছে যে গাজায় ইসরায়েলি সন্ত্রাসী হামলায় 60,000 শিশুর বাবা মা মারা গেছেন, অর্থাৎ 60,000 নিষ্পাপ শিশু এতিম হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।